টানা 11 দিনের মাথায় অবশেষে এই ধর্ণা তোলার কথা ঘোষণা করা হলো জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। যদিও তারা বলছেন তারা আংশিক কর্মবিরতি চালিয়ে যাবেন, যার যার যে মেডিকেল কলেজ সেখানে তারা ফিরবেন, কাজে ফিরবেন শনিবার থেকে। আরও কি কি জানানো হয়েছে, আর কি কি সিদ্ধান্তর কথা জানা যাচ্ছে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, একটার পর একটা বিষয় সামনে এসেছে এবং এই যে 11 দিনের মাথায় যে ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আগামীকাল থেকেই কি এই ঘোষণার বাস্তবায়ন দেখা যাবে? একদমই বিশাখা, দেখো অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে আগামীকাল স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযান, আর সিজিও কমপ্লেক্স অভিযানের মধ্যে দিয়েই স্বাস্থ্য ভবনের সামনের যে অবস্থান সেই অবস্থান প্রত্যাহার করবেন জুনিয়র চিকিৎসকেরা। কিন্তু অবস্থান হয়তো স্বাস্থ্য ভবনের সামনে থেকে প্রত্যাহার করা হবে, কিন্তু আন্দোলন থেমে যাচ্ছে না। আংশিক কর্মবিরতি তারা প্রত্যাহার করছেন সাধারণ মানুষের কথা ভেবে, অর্থাৎ একদম এসেনশিয়াল সার্ভিস যেগুলো একেবারে জরুরি বিভাগে বা একেবারে জরুরি ক্ষেত্রগুলোতে তারা শনিবার থেকে তাদের কাজ শুরু করবেন। কিন্তু বাকি অর্থাৎ ওপিডি হোক কিংবা ওয়ার্ড কিংবা কোল্ড ওটি এই সমস্ত ক্ষেত্রগুলোতে তারা কাজ শুরু করবেন না, এমনটা তারা জানিয়েছেন। তার পাশাপাশি আরও একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, পঞ্চম দফার যে দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে মুখ্য সচিবের তরফ থেকে যে ডাইরেক্টিভ ইস্যু করা হয়েছে সেখানে কোনো উল্লেখ সেই অর্থে নেই। তাই তারা চাইছেন যে প্রপার আরডিএ কিংবা স্টুডেন্টস ইউনিয়ন, একই সঙ্গে হাউস অফ সিলেকশনের ক্ষেত্রে যে স্বচ্ছতা, এই যে বিষয়গুলো রয়েছে, এই যে দাবিগুলো তাদের রয়েছে, এবং অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ থ্রেট কালচার বন্ধের যে বিষয়টা, সেই বিষয় নিয়ে সরকার দ্রুততার সঙ্গে পদক্ষেপ করুক। সরকারকে আগামী 27শে সেপ্টেম্বর অবধি জুনিয়র চিকিৎসকেরা তারা সময়সীমা বেঁধে দিচ্ছেন। যদি 27শে সেপ্টেম্বরের মধ্যে সেই অর্থে কোনো সদর্থক পদক্ষেপ বাস্তবায়িত না হয়, সেক্ষেত্রে আবারও তারা হয় পূর্ণ কর্মবিরতি বা আন্দোলনের অন্য কোনো ফর্মে চলে যেতে পারে। থামানো হচ্ছে না, আন্দোলন চলবে, তারা আংশিক কর্মবিরতিতেও থাকবেন, অন্যদিকে তারা ইমার্জেন্সি যে পরিষেবা সেদিকে শনিবার থেকে যোগদান করবেন, এমনটাই জানিয়ে দিয়েছেন সরাসরি আজ 11 দিনের ধর্ণা থেকে। ধন্যবাদ ভাস্কর। আমাদের প্রতিনিধি ভাস্কর এই মুহূর্তে আমাদের এই সমস্ত আপডেটগুলো যখন দিচ্ছেন, তার কিছুক্ষণ আগেই কথা বলেছিলেন জুনিয়র চিকিৎসকদের অন্যতম অনিকেত মাহাতোর সঙ্গে। কি বলেছেন ভাস্করকে অনিকেত, শুনুন। অনিকেত, আপনারা স্বাস্থ্য ভবনের সামনে থেকে যে অবস্থান সেই অবস্থান প্রত্যাহার করছেন, কিন্তু সত্যিই কি সেই আশ্বাসের জায়গাটা সম্পূর্ণভাবে পাওয়া যাচ্ছে? রাজ্য সরকার প্রতিটা ক্ষেত্রে সদর্থক পদক্ষেপ নেবে? না, সেই আশ্বাস এখনও নেই আমাদের কাছে, কিন্তু যেটুকু সদর্থক পদক্ষেপ এখনও অবধি আমরা পেয়েছি আমাদের জায়গা থেকে, আজ যা ডাইরেক্টিভগুলো এসছে সেই ডাইরেক্টিভগুলো থেকে আমরা মনে করি যে রাজ্য সরকার আমাদের এই আন্দোলনের যে দাবি সেই দাবিকে মান্যতা দিয়ে এই ব্যাপারে সদর্থক ভূমিকা নেবেন। সেই জায়গা থেকে আমরা মনে করি যে, এবং আজ 40-41 দিন অতিবাহিত হতে যাচ্ছে, সেই সবটাকে সামনে রেখেও আমরা আমাদের এমার্জেন্সি জরুরি এই এসেনশিয়াল সার্ভিসটা অন করছি। এই জায়গাটা যেমন থাকছে, আমরা মনে করি যে রাজ্য সরকার বাকি যে আমাদের দাবি দাওয়াগুলো আছে, শুধু ডাইরেক্টিভ অর্ডারে নয়, বাস্তব প্রতিফলনটা আমরা দেখতে চাইছি। আমরা জরুরি পরিষেবা চালু করেছি শুধুমাত্র মানুষের মানবিকতার দিকের কথা ভেবে, এবং বিচারের প্রশ্নে যে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ ছিল, সুনির্দিষ্ট কিছু দাবি ছিল, সেই জায়গা থেকে আমাদের যে আংশিক জয় এসছে, সন্দীপ ঘোষের অ্যারেস্ট, টালা থানার পুলিশের অ্যারেস্ট, সঞ্জয় রয়ের অ্যারেস্ট এবং সিপির রেজিগনেশন এবং ট্রান্সফার, সেখান থেকে ডিএমই ডিএইচএসের অপসারণ, এই যে সমস্ত জায়গাগুলোকে কেন্দ্র করে ন্যায় বিচারের পথে আমরা কিছুটা আগাতে পেরেছি। সেই জায়গা থেকে এবং সাধারণ মানুষের যে কর্মবিরতি চললে যে সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য আমরা কাজে যোগ দিচ্ছি। তাহলে এইটাকে যেন আমাদের দুর্বলতা না ভাবে, যে জায়গাগুলো প্রসেসগুলো দিয়ে এক একটা ছেলেকে ভিতরে ঢুকিয়ে যে দুর্নীতির বাসাটা স্বাস্থ্য ভবন থেকে কেন্দ্রীভূত হয়। কারণ আরজি করে কান পাতলেই শোনা যেত যে সন্দীপ ঘোষের নিজস্ব কিছু হাউস স্টাফ রয়েছে যারা দীর্ঘদিন ধরে ওই হাউস স্টাফ পোস্টটাকে ধরেই আরজিকর যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে দাদাগিরি। একদম এটা যেটা যদি আপনি দেখেন হাউস স্টাফশিপের লিস্ট, এবং আমরা এটা তৎকালীন প্রিন্সিপাল এবং নতুন যে প্রিন্সিপাল এমএসবিপি এসছেন তাদের কাছে এটা পরিষ্কারভাবে রেখেছি যে 2015-16 সালে যারা পাস করে চলে গেছে তারা আজকে হাউস স্টাফশিপ করছে। এমন অভিযোগ দেখা যাচ্ছে যে কার্ডিওলজি ডিপার্টমেন্টে একই নামে দুজন ব্যক্তি দুটো আলাদা ফোন নাম্বার দিয়ে ডিউটি করছে। তাহলে এইগুলো হচ্ছে যে দুর্নীতির বাসা। আমরা মনে করি এই জায়গাগুলোকে সরাতে হবে। তোমরা রাজ্যকে 27শে সেপ্টেম্বর অবধি সময়সীমা দিচ্ছ পঞ্চম যে দাবি সেই দাবিগুলো বাস্তবে ইমপ্লিমেন্ট করার জন্য, কিন্তু যদি তার মধ্যে সম্ভব না হয়, যে কোনো কারণে হোক, সেটা রাজ্যের সদিচ্ছার অভাব হোক কিংবা কোনো টেকনিক্যাল কারণ, সেক্ষেত্রে আন্দোলন কি হবে বা আন্দোলনের পরবর্তী রূপরেখা কি হতে পারে? আমি যেটা মনে করি, আন্দোলনের গভীরতাকে কেউ যদি ভেবে দেখে এবং আন্দোলনের যা স্পিরিট
আন্দোলনের যে ন্যায়সঙ্গতা, এবং সুপ্রিম কোর্টও আমাদের 4 নম্বর যে দাবি, সেই দাবিকে পুরোপুরি মান্যতা দিয়ে দিয়েছে এবং মনে করেছে যে এই দাবি জুনিয়র ডাক্তারদের একটা লেজিটমেট দাবি। তাহলে সেই মান্যতা যখন একটা মহামান্য সুপ্রিম কোর্টের দিক থেকে আসছে, তাহলে আমরা কেন রাজ্য সরকারের দিক থেকে এই আশাটুকু রাখতে পারি না যে তারা এই ন্যূনতম দাবিটুকু ন্যূনতম দাবিটুকু মেনে নিয়ে গণতান্ত্রিক পরিবেশকে কলেজের বুকে আরও বৃহত্তর করবে। তারা কি যদি মনে করে যে দ্বিতীয় অভয়া আবার হোক, তাহলে করবে না। যদি তারা মনে করে যে দ্বিতীয় অভয়া আর না হোক, তাহলে অতি দ্রুততার সাথে আমি মনে করি এই ব্যবস্থা তারা কলেজে ক্যাম্পাসে সুরক্ষিত করবেন। অতএব আপাতত রাজ্যের কোর্টেই বল, রাজ্য পঞ্চম দফার যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে কত দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে পারে। 27শে সেপ্টেম্বর যে ডেডলাইন দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, সেই ডেডলাইনের মধ্যে আদৌ করতে পারে কিনা, এবং একই সঙ্গে জুনিয়র চিকিৎসকেরা তারা বলছেন তারা আংশিক কর্মবিরতি প্রত্যাহার করেছেন। যদি এই ডেডলাইনের মধ্যে সোয়েট কালচার বন্ধের জন্য অর্থাৎ পঞ্চম দফার যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে কোনো সদর্থক পদক্ষেপ রাজ্য সরকার না নেয়, সেক্ষেত্রে আন্দোলন আরও তীব্রতর হবে এবং স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান প্রত্যাহার করা হলেও আন্দোলন কোনোভাবেই বন্ধ হচ্ছে না। সফট বার্তা জুনিয়র চিকিৎসকদের। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আমাদের সঙ্গে, ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। কাজে ফেরার ঘোষণা আন্দোলনকারী চিকিৎসকদের। স্বাস্থ্য ভবন থেকে অবস্থান তুলছেন চিকিৎসকরা। 11 দিনের মাথায় অবস্থান তোলার কথা ঘোষণা করা হলো তাঁদের তরফ থেকে। শনিবার থেকে তাঁরা জরুরি বিভাগে ফিরছেন। হাসপাতালগুলিতে আংশিক কর্মবিরতি চলবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। শর্ত রেখেই কাজে ফিরছেন তারা চিকিৎসকরা। রাজ্যকে 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিলেন চিকিৎসকরা। দাবি না পূরণ হলে ফের পূর্ণ কর্মবিরতিতে ফেরার ডাক চিকিৎসকদের। চিকিৎসকরা যারা 11 দিন ধরে স্বাস্থ্য ভবনের বাইরে তারা আন্দোলনে ছিলেন, ধর্নায় ছিলেন, অবস্থানে ছিলেন, সেই ধর্নার অবশেষে আগামীকাল শেষ হতে চলেছে এমনটাই জানালেন তারা। আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি। এই অবস্থান মঞ্চ যেমন কাল সিজিও কমপ্লেক্স অভিযানের মধ্য দিয়ে আমরা শেষ করছি, ঠিক সেই রকমই তথ্যহীন ভাষায় আমি জানিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে, তারা যেন এটা কোনোভাবেই ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে। বারবার বলতে চাইছি, দ্বিতীয় অভয়া যাতে কলেজের বুকে না ঘটে, তার দাবিতে আমাদের জন্য যে লড়াই চলছিল, ঠিক সেইভাবেই আমাদের এই লড়াই সারা পশ্চিমবঙ্গের বুকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই লড়াই এবং এই কর্মসূচি জারি থাকে। আমরা মনে করি এই যে সমগ্র পদক্ষেপ হয়েছে ন্যায় বিচারের দাবিতে, এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি। এই লড়াই সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে, ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায়ের প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে। সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল 3টায়। আমার সমস্ত আপামর জনগণ থেকে শুরু করে, সংবাদ বন্ধু থেকে শুরু করে, মিডিয়া বন্ধু থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে, সমাজের বিভিন্ন পেশার মানুষের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা বিচারের দাবিতে ন্যায় বিচার যাতে অভয়া পায়, যে ডাক ছিল শুরুর থেকে, আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক আরজিকর বিচার পাক, এই দাবিতে এই মিছিল যেন মুখরিত হয়ে ওঠে। আমি মনে করি পশ্চিমবাংলার আপামর জনগণ যারা মনে করেন অভয়ার ন্যায় বিচার পাওয়া উচিত, তাহলে তারা আমাদের এই মিছিলের সাথে সম্পৃক্ত হবেন। আমরা একটা কমিটি তৈরি করে ঠিক করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে, যারা এই বন্যা কবলিত জায়গাতে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে, ত্রাণ শিবির থেকে শুরু করে, তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু করে। তাহলে এই বন্যা কবলিত মানুষদের জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের পক্ষ থেকে যে অভয়া ক্লিনিকের ডাক দিলাম, সেই অভয়া ক্লিনিক আমরা শুরু করছি। আমরা যাতে দ্বিতীয় অভয়া আর কলেজের বুকে কখনো না ঘটতে পারে, সেই জন্যই আমরা সেফটি সিকিউরিটির প্রশ্ন রেখেছিলাম। আমরা কলেজের গণতান্ত্রিক পরিবেশ বৃহত্তর করার প্রশ্ন রেখেছিলাম। আমরা শুধুমাত্র একটা ইলেকশন চাইছি বা একটা অ্যাসোসিয়েশন চাইছি এরকম নয়। এই ঘটনা যাতে কলেজের বুকে কোনো রকমভাবে কোনো দ্বিতীয় অভয়া না ঘটে, তার জন্যই এগুলো আমাদের চাওয়া, এগুলো আমাদের পাওয়া, এগুলো আমাদের সুনির্দিষ্ট দাবি। আমরা মনে করি যে কোনো ইনস্টিটিউশনাল 9 অগস্টের ঘটনা একটা ইনস্টিটিউশনাল মার্ডার বলে আমরা মনে করি।
তাহলে যদি আমরা এটা মনেই করি, তাহলে আমরা আমাদের ক্যাম্পাসকে যদি কোনোভাবে সুরক্ষিত করতে না পারি, তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কোনো এই ধরনের ঘটনা ঘটবে না এবং তার ন্যায় বিচারের দাবিতে আমাদেরকে আবার পথে নামতে হবে না। আজকে যে ডিরেক্টিভ এসেছে তাতে কিন্তু বলা হয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই ব্যবস্থা নেওয়া হবে, প্যানিক বাটন করা হবে, রেফারেল সিস্টেম করা হবে, কিন্তু সেগুলো কবে করা হবে সেগুলো কিন্তু বলা হয়নি। আমাদের চোখ থাকবে আগামী 27 তারিখের হিয়ারিং এর ওপর। এর মধ্যে যদি এই দাবিগুলো সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট ডিরেক্টিভ না হয়, আমরা মনে রাখতে বলবো প্রয়োজন হলে আমরা আবার পূর্ণ কর্মবিরতিতে যেতে পারি এবং আরো তীব্রতায় এই আন্দোলনকে কিন্তু আমরা হাজির করব, সেটা রাজপথে এবং প্রত্যেকটি হাসপাতালে এবং সুপ্রিম কোর্টেও সেটা বলা যেতে পারে। মনে রাখতে হবে আংশিকভাবে আমরা সেই এসেনশিয়াল সার্ভিসে কিন্তু পরশুদিন থেকে জয়েন করছি, এটা দেখানোর জন্য যে আমাদের সদিচ্ছা রয়েছে এবং আংশিক জয়কে স্বীকৃতি দিয়ে আমরা জয়েন করছি। কিন্তু আমাদের যে যে জিনিস পাওয়া বাকি আছে তার জন্য কিন্তু আমাদের আংশিক কর্মবিরতিও চলবে, রাজপথেও আমাদের আন্দোলন চলবে, সুপ্রিম কোর্টেও আমাদের আন্দোলন চলবে। ডিপার্টমেন্ট ভিত্তিক আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বানাবো, এসওপি বানাবো, যে কোন কোন জায়গা অত্যন্ত প্রয়োজনীয় এবং মানে অত্যাবশ্যকীয়, ঠিক সেই জায়গাগুলোতে আমরা ফিরবো। কোনো ওপিডি সার্ভিস বা কোল্ড ওটি এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখনো কর্মবিরতি চালিয়ে যাব।